এই ট্রাস্ট জিনিসটা ইউনূসের অত্যন্ত প্রিয় একটা জিনিস। আচ্ছা, কেন একটা প্রিয় জিনিস? কারণ হলো এই ট্রাস্টের মাধ্যমে একাধারে যেমন আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারেন, অন্যদিকে আপনি অর্থ পাচার করতে পারেন বিভিন্ন রকমের আপনার আপনার ট্রাস্ট খুলে। যেমন আমরা এর আগের পর্বে এও বলেছিলাম যে তার ব্যক্তিগত যেই ইনকাম হয়েছিল, যেমন একটা ইয়ারে আমরা দেখিয়েছিলাম 2011 থেকে 2011-12 অর্থ বছরে তার ইনকাম ছিল হচ্ছে 77 কোটি টাকা। এই 77 কোটি টাকার ওপরে যাতে তাকে ট্যাক্স দিতে না হয়, তিনি তখন করলেন কি, চ্যারিটেবল অর্গানাইজেশনের নামে বিভিন্ন জায়গাতে তিনি টাকা পয়সা ডিসপার্স করে আর তিনি ট্যাক্সটা দিলেন না। পরে দেখা গেল এটা তার পারিবারিক প্রতিষ্ঠান, নিজেই সেই টাকা নিয়েছে। দেখুন, এই যে তিনি কোম্পানিগুলো খুলেছেন, এই যে ট্রাস্টগুলো খুলেছেন, এই ট্রাস্টগুলো তিনি নিয়ম মেনটেন করে খোলেননি। তার যখন যেটা মন চেয়েছে, যখন যেভাবে মনে চেয়েছে, আপনাকে যে ডকুমেন্টসটা দিয়েছি, দেখুন এখানে লেখা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নামে অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট সৃষ্টি করেছেন। আপনি যদি আমাকে আর পেজ নম্বরটা একটু বলেন যে কত পেজের কথা আপনি বলছেন, আমার কাছে প্রথম পেজ, ডকুমেন্টসটা রয়েছে। আপনি প্রথম পেজের হুম 1 2 3 4 5 6 7 8 নাম্বার প্যারাটাতে যেতে পারেন। যেমন এই যে প্রফেসর ইউনূস ট্রাস্ট তৈরি করেছেন, তার আগে আপনি একটু লক্ষ্য করুন, যেমন 2000 সাল থেকে ডক্টর ইউনূস বিদেশ থেকে যত অর্থ হ্যাঁ, পেয়েছেন, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 2006 থেকে 2008 সালে। আমি এর আগে একটা ডকুমেন্টস দিয়েছি, হয়তোবা এটা আগে বলে রাখলে খুব ভালো হতো। আমি আপনাদেরকে এই জায়গাটা একটু বলি। 2006 থেকে 2008 একটা হিসাব আমাদের কাছে আছে, যে হঠাৎ করে এই 3টা বছর অর্থাৎ 2006, 2007 এবং 2008, এই 3টা অর্থ বছরে হঠাৎ করে তার অনেক টাকা তার অ্যাকাউন্টে ঢোকা শুরু করে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে তখন 111 অর্থাৎ বাংলাদেশে আপনারা জানেন যে সেই সময়টাতে 2001 সালে বিএনপির ক্ষমতা থেকে সরে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটা বাজে সময় পার করেছিল, যেটাকে আমরা বাংলাদেশে বলা হয় 111 পিরিয়ড। যেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বা তৎকালীন সাবেক সদ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের দুজনকেই রাজনীতি থেকে মাইনাস করবার একটা চক্রান্ত সেটা ছিল। এখন এই 2006 এবং 2007 এবং 2008 আমাদের কাছে যে ব্যাংক হিসেবটা আছে, সেখানে দেখা গেল যে খুবই আনইউজুয়াল বেশ কিছু টাকার লেনদেন হয়েছে। এবং মজার ব্যাপার হলো, ইউনূস ওই বছর ঘোষণা দেয় সে একটি রাজনৈতিক দল খুলবে। দলটার নাম হচ্ছে নাগরিক শক্তি। আপনি শুনলে অবাক হবেন, এই নাগরিক শক্তি আপনার পরবর্তী সময় সে আর রাজনীতিটা কন্টিনিউ করে না। তারপরে তো বাংলাদেশে বহু বছর চলে গেছে, রাজনীতি তার বাঁকে ঘুরেছে। কিন্তু এই যে 5 তারিখে 5ই অগাস্টে যে মেহেমটা বাংলাদেশে তৈরি হলো, দখলদার বাহিনীরা দখল করলো, মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই ঘটনার কিছুদিন আগে অর্থাৎ 2023 সালের অক্টোবর মাসে একটা ছাত্র সংগঠন তৈরি হয় বেশ লোকচক্ষুর আড়ালে। গোয়েন্দারাও সেটা নিয়ে কোনো খুব বেশি কথা বলেনি, সেটা কি করছে সেটাও আমাদেরকে আসলে ওভাবে বলা হয়নি। এই দলটার নাম ছিল আপনার, এই ছাত্রদেরই একটা দল, সেটা হচ্ছে নাগরিক ছাত্র বা ছাত্র অধিকার সামটাইম এরকম একটা, কিন্তু তার আগে নাগরিক আছে। অর্থাৎ ইউনূসের অর্থায়নে এই দলটি গঠিত হয়েছিল 4ই অক্টোবর 2023 সালে। লক্ষ্য করে দেখুন, আপনি যে জায়গাটাতে অ্যারো দেখিয়েছিলেন হ্যাঁ, যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ট্রাস্ট সৃষ্টি করেছেন, আর এটা করতে গিয়ে আশ্রয় নিয়েছেন নানা অনিয়ম ও প্রতারণার। সেই ট্রাস্ট থেকে করেছেন মানি লন্ডারিং, আবার ট্রাস্টের বিপুল অর্থ খরচ করে রাজধানীর অভিজাত এলাকায় কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট। এই যে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বাচলে 10 কাঠা জমি আছে, এটা নিয়ে বাংলাদেশে নানান ধরনের কথাবার্তা এই ইউনূসের প্রেস সচিব তিনি বর্ণনা করে চলেছেন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে ইউনূস খুব সাম্প্রতিক সময়ে তিনি এই পূর্বাচলে 60 কাঠা পূর্বাচলে আমি শুনেছি যে তিনি 60 কাঠা জমি কিনেছেন। যেহেতু এটা ডকুমেন্টসটা নাই, তাই আমি এটাতে খুব বেশি যাচ্ছি না, কিন্তু তিনি এই ট্রাস্টের টাকাগুলো ব্যয় করে তিনি আপনার অভিজাত ফ্ল্যাট কিনেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে তার এই কোম্পানির নামে তিনি যখন ফ্ল্যাট কিনতেন, তখন ফ্ল্যাটের দাম যদি দেখা যায় যে 10 লাখ টাকা বা 1 কোটি টাকা, তিনি সেটা ওভার প্রাইসিং করে আমরা দেখাতেন প্রায় ফ্ল্যাটের 4 বিষয়টাতে পরে আসছি দাদা। আমরা ফ্ল্যাটের বিষয়টা এবং বিলাসবহুল ফ্ল্যাট এটা নিয়ে আমরা
আসছি। আমি একটু জানতে চাইবো এই যে বিভিন্ন ট্রাস্টগুলো তিনি গঠন করেছেন, তারপরে এই ট্রাস্ট থেকে কিভাবে তিনি সেই অর্থগুলোকে নিজে আত্মসাৎ করেছেন? তিনি ট্রাস্টগুলো থেকে অর্থ আত্মসাৎ করেছে আপনার ওই যে প্রথমবার যেটা আমরা বলেছি যে হ্যাঁ। ধরেন আপনার এই যে হেলথ কেয়ার ট্রাস্ট যেটা তিনি করেছেন, এর আগে অল্প করে বলা হয়েছিল, সেগুলো হচ্ছে কি আপনার অতি উচ্চমানের আপনার মেডিকেল ইকুইপমেন্ট গুলো দেখানো হতো। আমি এর আগের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোতে আমরা দেখিয়েছিলাম যে তিনি কিভাবে প্রায় 51 কোম্পানিজ তিনি তৈরি করেছেন। আচ্ছা, সেখানে নিটওয়্যার আছে, সেখানে আমি একটু খাবারের পড়ি এখানে যে আছে। ডকুমেন্টটা রয়েছে দাদা, আপনি যে ডকুমেন্টটা পাঠিয়েছেন এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে সূত্রে জানা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণাধীন অন্যান্য কোম্পানিগুলোর আর্থিক সংশ্লিষ্টতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দুদক ইতিমধ্যেই গ্রামীণ ব্যাংক বরাবর চিঠি ইস্যু করেছে। এবং তার আগের যে প্যারাটা সেখানে বলা হচ্ছে 28টা কোম্পানি সৃষ্টি করেছেন মোহাম্মদ ইউনুস, এবং তার সঙ্গে বলা হয়েছে যে তার এই অনুসন্ধানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে অর্থ পাচার, এক স্থান থেকে আরেক স্থান এবং অন্য আরেক জায়গায় অর্থ স্থানান্তর করে বেরিয়েছেন। সচরাচর যারা মানি লন্ডারিং করেন তারাই অর্থকে এভাবে লেয়ারিং এবং প্লেসমেন্ট করেন। দাদা, এই জায়গাটা থেকে একটু জানতে চাইবো, এখানে যে রিপোর্টটা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে মানি লন্ডারিং শব্দটা এসেছে, তাহলে কি সেই রকম কোনো কাজও করেছেন মোহাম্মদ ইউনুস? প্রায় 2,500 কোটি টাকার 2,500 এখন পর্যন্ত আমার জ্ঞানত। এর আগে মানে প্রথম দফাতে একটা জায়গাতে আপনার টোটালি 26,000 কোটি টাকা তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগের তদন্তের কাজ চলছিল। আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনাকে বলছিলাম এর আগে যে বাসু ব্যানার্জি আর নাথ যে একটা অডিট করেছিল 30 বছরের, আপনার মনে থাকার কথা যে গ্রামীণ ব্যাংকে 30 বছরের একটা অডিট হয়েছিল। সেই অডিটের বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আপনার প্রায় 26,000 কোটি অর্থ পাচারের তথ্য থাকলো। আমার কাছে একটা ডকুমেন্ট ছিল যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 2,200 কোটি টাকার মানি লন্ডারিং এর একটা মামলা তখন প্রস্তুতি চলছিল, যেখানে দেখা যাচ্ছে যে তিনি আপনার ধরেন ওভার প্রাইসিং করে, ধরা যাক কিভাবে আমি আপনাকে বলবো, যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দেই। গ্রামীণ ব্যাংকের যেসব চিকিৎসা, যেমন আপনার মেডিকেল ট্রাস্ট, যেটা আপনার ধরেন একটা এক্সরে মেশিন কিনতে হবে, ওই এক্সরে মেশিনটা আপনি কিনবেন, ধরা যাক এক্সরে মেশিনটার দাম হচ্ছে 10 কোটি টাকা। আচ্ছা, ওভার প্রাইসিং করা হচ্ছে যে আপনার এলসি খুলে ওইভাবে দেখানো হচ্ছে যে মেশিনটা আপনি কিনেছেন 20 কোটি টাকা। তিনি ওইভাবে ইনভয়েসই করছেন, কিন্তু ওই যে বাংলাদেশ থেকে তখন টাকাটা তো তাকে 20 কোটি টাকাই দিতে হচ্ছে, পেটা তো করছে বিদেশি মুদ্রাতে, আর আপনি এখানে বাংলাদেশে 20 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, এই তো ঘটনা।